আমাদের প্রধানমন্ত্রী আমেরিকা থেকে ফিরে কোমর সোজা করার আগেই ডোনাল্ড ট্রাম্প এবং তার ডান হাত ইলন মাস্ক পরপর দুটো মিসাইল ছুড়ে দিলেন মোদিকে। আর তাতেই আবার চুপসে গেল মোদির দল এবং অন্ধভক্তদের মুখ। তবে বিজেপির মধ্যে অবশ্য এবার মোদির বিরুদ্ধে কথা শুরু হয়ে গেছে। প্রথমে জানাই কি কি মিসাইল ছুঁড়লেন ট্রাম্প ও মাস্ক। মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরে দেশের আমজনতা, অন্ধভক্ত এবং অবশ্যই বিজেপি আশা করেছিল আর এরকম নির্মমভাবে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাবেন না ট্রাম্প। এতে যে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হচ্ছে আমাদের দেশে, আমাদের সংসদে, তা মোদিজি নিশ্চয়ই ট্রাম্পকে জানাবেন। আর মোদির কথা নিশ্চয়ই কিছুটা হলেও শুনবেন ট্রাম্প। কিন্তু মোদি ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই যে দুটি অভিবাসী দল দেশে ফিরেছে তাদের আগের মতোই হাতে পায়ে শিকল বেঁধে সেই আমেরিকার সেনা বিমানেই অমৃতসর বিমানবন্দরে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। আর দ্বিতীয় মিসাইলটা তো আরো ভয়ঙ্কর, সেটা ছুঁড়েছেন ইলন মাস্ক। মোদি ফেরার 48 ঘন্টার মধ্যেই তিনি ভারতের $2.10 কোটি মানে ভারতীয় টাকায় 182 কোটি টাকারও বেশি অনুদান বন্ধ করে দিয়েছেন। এই টাকা আমেরিকা কেন দিয়েছিল ভারতকে? শুনলে অবাক হবেন, এই টাকা এসেছিল ভারতের ভোটারদের বুথমুখী করতে। মানে কিছু বুঝলেন? এই এলন মাস্ক কি কিছুদিন আগে বলেছিলেন না ইভিএম হ্যাক করা সম্ভব? তার এই কথার পরে আর বিশেষ ট্যাফও করেননি ভারতের শাসক দলের নেতারা। আর এবার তো মাস্কের সঙ্গে বসে তার বাচ্চাদের উপহারও দিয়ে এসেছেন মোদিজি। সমাজ মাধ্যমে প্রশ্ন উঠেছে, আমাদের প্রধানমন্ত্রী কি মাস্কের বাচ্চাদের সঙ্গে খেলতে আমেরিকা গিয়েছিলেন? এরকম কোনো রাষ্ট্রপ্রধান কি আগে করেছেন? কিন্তু তারপরেও এই রামধাক্কা। আর ভোটে খরচ করার জন্য এই টাকা তো শুধু ভারতকেই দেয়নি আমেরিকা, এর মধ্যে আবার বাংলাদেশের নামও আছে। মানে শেখ হাসিনা সরকারও ভোটের জন্য এই অনুদান পেয়েছিল। শেখ হাসিনা সেই টাকা খরচ করে ভোট করেছেন। ভাবা যায় বাংলাদেশে হাসিনা কিরকম ভোট করেছিলেন তা কি বিশ্ববাসী জানেন না? এই সব কাণ্ডের বিশ্লেষণ করব আজকের এই এপিসোডে। আর সেই সঙ্গে রাখবো আদানিকে বাঁচাতে যে আবর্জনার যুদ্ধ বিমানটি তিনি কিনেছেন তাতে কত টাকা খরচ হবে দেশের, আর কেনই বা তাকে অপ্রয়োজনীয় আবর্জনা বলছেন খোদ ইলন মাস্কই। আর এ নিয়ে কি বলছেন আমাদের সামরিক বিশেষজ্ঞরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এই ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করার মতো ছোট্ট কাজটি করবেন, কারণ তাহলেই এই ভিডিওটি আরো মানুষের কাছে তুলে ধরবে ইউটিউব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। পায়ে বেড়ি, কোমরে দড়ি, হাতে হাতকড়া পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠানো যে অত্যন্ত অপমানজনক, তা কি আমাদের প্রধানমন্ত্রীর প্রেস বার্তাটিতে কিছু বোঝা যায়? একে কি বলে? কিল খেয়ে কিল হজম করা। দেশের লোকের অপমানে মোদির যে কিছুই যায় আসে না, ট্রাম্প তার প্রশংসা করলেই অন্ধভক্তরা খুশি, এটা বুঝেই কি ট্রাম্প দ্বিতীয় দফাতেও একই বর্বরতা দেখালেন। নিজের দেশের সব স্বার্থ হাসিল করে নেওয়ার পরে তিনি মোদিকে গ্রেট লিডার বলে খুশ করে দিয়েছেন। আর তাতেই গদি মিডিয়ার গর্বে বুক ফুলে যাচ্ছে। ভুলেও বলছে না একতরফা ভাবে F-35 নামে যে যুদ্ধ বিমানটি ভারত কিনছে বলে ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প, সেটিকে একসময় ইলন মাস্কই আবর্জনা বলে অভিহিত করেছিলেন। আর ট্রাম্পের ঘোষণার পরে ভারতের কর্তারা জেনেছেন তারা এই আবর্জনাটি কিনছেন। আমাদের নিজেদের সুখই, তেজাস এবং রাফালের মতো যুদ্ধ বিমান থাকা সত্ত্বেও এতে আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা হেল কতটা ক্ষতিগ্রস্ত হবে তা কি ভাবা হয়েছে? এক একটি F-35 বিমানের দাম 996 কোটি টাকা। 1 ঘন্টা উড়লে তার জন্য খরচ লাগে 32 লক্ষ টাকা। একটি বিমানের সার্বিক রক্ষণাবেক্ষণে খরচ হয় অন্তত 105 লাখ টাকা। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারত যদি এরকম 1 স্কোয়াড্রন বিমান কেনে তবে তা রক্ষণাবেক্ষণ করতে যা টাকা লাগবে তা দেশের জাতীয় আয়ের অন্তত 10 গুণ। আর খোদ
ইলন মাস্ক বলেছেন এই পাইলট চালিত বিমান এখন আবর্জনা, কারণ এখন যুদ্ধে ব্যবহার করা হয় স্বয়ংক্রিয় রিমোট চালিত যুদ্ধাস্ত্র এবং ড্রোন। এতে খরচও অনেক কম পড়ে, সেনাবাহিনীর পাইলটদেরও ঝুঁকির মধ্যে পড়তে হয় না। আর এই বিমানের মান কি রকম? প্রশিক্ষণ নেওয়ার সময় এই F-35 গত 7 বছরে অন্তত 12টি জায়গায় ভেঙে পড়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই বিমানটি পাইলটের পক্ষে একেবারেই উপযুক্ত নয়। মাঝে মাঝেই এই বিমানের কন্ট্রোল সিস্টেম হ্যাক করে যাওয়ার সমস্যা আছে, ককপিটে পাইলটের কাছে অক্সিজেন পৌঁছানোর সমস্যা আছে, তেল লিক করার সমস্যা আছে। এর আগে সৌদি আরব, মিশর এবং ন্যাটোর সঙ্গে যুক্ত পূর্ব ইউরোপের কিছু দেশের কাছে এই যুদ্ধ বিমান বেচতে চেয়েছিল আমেরিকা, কিন্তু কেউই এই বিমান কিনতে আগ্রহী হয়নি। খাস আমেরিকার সেনাও এখন এই বিমানটি ব্যবহার করতে চাইছে না। তাই আবর্জনার মতোই বিমানগুলো আমেরিকার লকহিড মার্টিনের গুদামে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আমাদের করের টাকায় মোদি কত লাভের সওদা করলেন। অন্ধভক্তরা এবার কি বলবেন? এইসব অপূর্ব কাজকর্ম করে বিশ্বগুরু মোদি দেশে ফিরে আসার কয়েক ঘন্টার মধ্যেই ফের অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয়দের দুটি দলকে ফেরত পাঠালেন ট্রাম্প। প্রথমে এলেন 104 জন, পরে আরো 112 জন। এদের ফেরত পাঠানোর তো কথাই ছিল, কিন্তু আবার সেই পায়ে বেড়ি কোমরে দড়ি হাতে হাত করা, আবার সেই মার্কিন সামরিক বাহিনীর বিমান এদেশের মাটিতে এসে নামল। তিনি গৌতম আদানির মামলাটিকে ব্যক্তিগত ভাবতে পারেন। ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। কিন্তু অন্য ভারতীয়দের অপমানকে কি তিনি ব্যক্তিগত অপমান বলে ভাবতে পারেন না? ট্রাম্প প্রশাসনের এমন অমানবিকতার তীব্র প্রতিবাদ করেছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, মেক্সিকো, কানাডা ইত্যাদি দেশ। তারা আমেরিকার সামরিক বিমানকে তাদের দেশের মাটিতে নামতেই দেয়নি। নিজেরা নিজেদের দেশ থেকে বিমান পাঠিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের সসম্মানে নিজেদের দেশে ফেরত এনেছে। তারা কি ভুল করেছে? তাহলে আমরা কেন তা করতে পারছি না? এতে আমাদের দেশের সম্মান কি বাড়ছে? আদানি প্রসঙ্গে মোদি বসুধৈব কুটুম্বকমের নীতির কথা বলেছেন। भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। কিন্তু সেখানে সব ভারতীয়কেই কেন নিজের পরিবার বলে ভাবতে পারছেন না তিনি? সেই পরিবার যখন অসম্মানিত হয়ে শারীরিকভাবে নিগৃহীত হয়ে দেশে ফিরছে, নরেন্দ্র মোদী এবং তার বড় বড় কথা বলা মন্ত্রিসভার সদস্যরা বা অন্ধভক্তরা একেবারে চুপ কেন? আর ফিরে আসা মানুষগুলো যাতে মুখ খুলতে না পারেন তাই তাদের নাকি বেপাত্তা করে দেওয়া হয়েছে বলে সমাজ মাধ্যমে খবর হচ্ছে। কেন? আর কেনই বা এদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বেআইনিভাবে তরুণেরা আমেরিকায় যেতে চাইছেন? সোজা পথে যেতে না পেরে তারা ফাঁদে পড়ছেন ভয়ঙ্কর দালাল চক্রে। এই সমস্ত চক্র চালায় কারা? তাদের সঙ্গে নেতাদের কি সম্পর্ক? এদের সম্পর্কে সরকার কি ওয়াকিবহাল নয়? এদেশেরই নাগরিককে এরকম ভাবে হেনস্থা কারা করছে? মোদী বলেছেন তিনি এই দালাল চক্রের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবেন। প্রশ্ন অনেক, এতদিন কি সরকার এই চক্রের কথা জানতো না? গদি মিডিয়া না করুক, সমাজ মাধ্যমের সাংবাদিকরা তো এই নিয়ে বহুদিন ধরেই সোচ্চার ছিলেন। দ্য ওয়্যার এই বিষয়টি নিয়ে খাস গুজরাট থেকে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করেছিল। এ নিয়ে শাহরুখ খান সিনেমা পর্যন্ত করে ফেললেন, কিন্তু আমাদের সরকার এতদিন পরে তা জানতে পারল। তাও আমেরিকায় সরকার পরিবর্তনের পরে বিষয়টি নিয়ে হইচই হওয়ায়। তার আগে এই চক্র ভাঙার দায়িত্ব কার ছিল? এবার আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটির বিশ্লেষণে। গতকাল ইলন মাস্ক তার এক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন জো বাইডেনের আমলে দেওয়া ভারতের নির্বাচনী খাতে $2.10 কোটি মানে 182 কোটি টাকার কিছু বেশি অনুদান তিনি বন্ধ করে দিচ্ছেন। এই টাকা ভারতের ভোটারদের বুথমুখী করার জন্য ব্যয় করার কথা। মানেটা কি? এতদিন আমরা কেউ এই অনুদানের কথা জানতামই না।
বাংলাদেশের মানুষও জানতেন না তাদের হাসিনা সরকারের ভোটের জন্য আমেরিকা থেকে $2,90,00,000 ব্যয় করা হয়েছে। আর তাই দিয়ে হাসিনা কি অপূর্ব ভোট করেছেন বছরের পর বছর। এখন সেই অর্থও বন্ধ করা হলো। মাস্কের যুক্তি, আমেরিকার আয়করদাতাদের টাকা অন্য দেশের ভোটারদের জন্য ব্যয় করা কেন হবে? আগেও নাকি এই টাকা দেয়া হতো। বাইডেন সরকারের আমলে তা আরো বাড়ানো হয়েছে। মানে মোদির আগের টার্মের বন্ধু ট্রাম্পের কাছ থেকেও এই সাহায্য এসেছে, আর বাইডেনের সময় তা আরো বেড়েছে। আর সেই টাকা দিয়ে ভারতের ভোটারদের বুথে আনা হয়েছে। সবকিছুর মধ্যেই একটা অস্বচ্ছতার গন্ধ পাচ্ছেন। শুধু ভারত বা বাংলাদেশই নয়, মোজাম্বিক, মালি, নেপাল, সার্বিয়া, কম্বোডিয়ার মতো দেশকেও এই খাতে টাকা দিত আমেরিকা। আর এই নিয়ে প্রবল অস্বস্তি এখন বিজেপিতে। তারা এখন সব বল ঠেলতে চাইছে কংগ্রেসের দিকে। বিজেপির মুখপাত্র অমিত মালবিয়া বলেছেন এই অনুদানের কথা তার জানা ছিল না। তিনি বলেছেন এভাবে ভারতের ভোটে বিদেশি সরকারের টাকা খরচ ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। তিনি নিজেই প্রশ্ন তুলেছেন এতে কার লাভ হতো? আর এই প্রশ্ন তুলবে তো ভারতের মানুষ। তারা জানতে চাইবে না 10 বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর এই টাকা আমাদের শাসকের কাছে এসেছে, অথচ তারা তা জানে না। তাহলে এই টাকা খরচ করলো কে? ঠিক কিভাবে ভোটারদের এই টাকা দেওয়া হলো? যদি তা কংগ্রেস আমলে এসেও থাকে, তাহলে বিজেপি সরকারে এসে তা বন্ধ করেনি কেন? কেন তা এতদিন চেপে রাখা হয়েছিল? এখন অমিত মালবিয়ার কথা শুনলে কুট্টির ঘুরায় হাসবে না কর্তা? সাথে কি আর বলছি, এই ইলন মাস্কের বাচ্চাদের সঙ্গে খেলে তাদের উপহার দিয়ে পাল্টা কিরকম রিটার্ন গিফট পেলেন মোদি। আর মনে রাখবেন, এই ইলন মাস্ক একসময় বলেছিলেন সব ইভিএমই হ্যাক করা যায়। মানে তিনি কি জানেন আসল খেলাটা? আর তাই তার কথার পরে আর মুখ খুলতে সাহস পাননি বিজেপির তাবড় নেতারা। তবে নরেন্দ্র মোদীর সহায় তার গদি মিডিয়া, আর সহায় তার অন্ধ ভক্তের দল। এই মিডিয়া ফৌজ ও বেচারা ভক্তরা একটা বিষয় নিশ্চিত, এই সরকার কোনো কিছু খারাপ করতে পারে না। তা মূল্যবৃদ্ধি হোক, নিজের বাড়ির ছেলে মেয়ের চাকরি বাকরি না হোক, ব্যাংক আচমকা বন্ধ হয়ে যাক, নিজের লগ্নি করা অর্থ শেয়ার বাজারের তলানিতে চলে যাক, চূড়ান্ত অব্যবস্থার জন্য মানুষ মারা যাক কুম্ভ মেলা বা দেশের রাজধানী দিল্লি রেল স্টেশনে, মোদি হ্যায় তো সব মুমকিন হ্যায়। এমন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করতে পেরেছেন নরেন্দ্র মোদী এবং এই বিজেপি সরকার। তাদের ভুলটাও ঠিক আর তাদের ঠিকটা তো ঠিকই। তবে এদেশের সব মানুষ তো আর অন্ধভক্তের দলে নন। ভোটার তালিকা থেকে নাম উড়িয়ে দেওয়ার পরেও কোটি কোটি বৈধ ভোটার আছেন যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই ভোট দেন, প্রতিবাদ করেন অন্যায়ের। তারাই দেশে সংখ্যাগরিষ্ঠ। আর সেই জন্যই নরেন্দ্র মোদীর ভোট কমে বারাণসীতে, বিজেপির 20% আসন কমে লোকসভায়, ভোটারদের 40%-এরও কম ভোট আসে মোদীর ঝুলিতে। এই সব মানুষই এখন দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছেন। এই শক্তিকে সমর্থন করার জন্য রয়েছেন আপনারা। এ ব্যাপারে কি বলেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সবার কাছে, কারণ ইউটিউবের অ্যালগোরিদম এইসব সিরিয়াস ভিডিও সবার কাছে তুলে ধরে না। আর সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। আর অ্যালগোরিদমের চক্কর থেকে মুক্তি পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। এতে আমার সব ভিডিওই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।